আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা স্যার, একটু সমস্যা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা মেডিকেল থার্ড স্টারের পক্ষ থেকে পরিমাণগত রসায়ন যে চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম সেটা হচ্ছে 10 নম্বর লেকচারে চলে আসছি। সো 10 নম্বর লেকচারে আমরা আলোচনা করবো জারণ সংখ্যা পার্ট 3 নিয়ে। এবং এইখানে তোমাদেরকে একটা কথা বলিনি যে জারণ সংখ্যার যেই তোমাদের বই যতটুকু দেওয়া আছে সেইখানে হচ্ছে শুধুমাত্র কয়েকটা ট্রিক্স দেওয়া আছে। সেই ট্রিক্সগুলো দিয়ে তুমি হয়তো বা করতে পারতা, কিন্তু তুমি জিনিসটা ফিল করতে পারতা না। সেই জন্য মোটামুটি 3টা ক্লাস নিতেছি, প্রায় 3 ঘন্টা ক্লাস নিতেছি জারণ সংখ্যার ওপরে। বুঝতে পারতেছো কতটুকু ডিটেলসভাবে পড়ানো হয়েছে। ইভেন সেটা পুরোটা বোঝার জিনিস। তুমি যদি আগের লেকচারগুলো না করো তাহলে এখনের লেকচারগুলো তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তো জারণ সংখ্যা পার্ট 3-তে আজকে আমরা কিছু মানে জটিল গঠনের মৌলের যৌগের জারণ সংখ্যা নির্ণয় করব। যেমন তোমাদের বইয়ে আছে, কিন্তু তোমাদের বই যদিও সেইগুলো ব্যতিক্রম লিখছে, বাট সেগুলো আসলে ব্যতিক্রম না। বুঝতে পারছো? মানে এইগুলা অ্যাকচুয়াল রুলস দিয়ে যদি তুমি পড়ো তাহলে ব্যতিক্রম পড়বে না, এগুলো ট্রিক্সের ব্যতিক্রম। আমরা বলতে পারি এগুলো হচ্ছে ট্রিক্স। এইখানে যে ট্রিক্সগুলো দেওয়া আছে সেই ট্রিক্সের ব্যতিক্রম। ঠিক আছে, আমি এখানে এই জটিলগুলোর মূল নিয়ম, অর্থাৎ আমি এতদিন ধরে গত 2টা ক্লাসে আমি যে মূল নিয়মগুলো পড়াইছি সেই মূল নিয়মগুলোর পাশাপাশি আমি যেটা করব সেটা হচ্ছে আজকে এটার মূল নিয়মটা দেখাবো, তারপরে পাশাপাশি তোমাদের বই যে ট্রিক্সগুলো দেওয়া আছে পরীক্ষায় আসলে তুমি কীভাবে আনসার করবা, কীভাবে লিখতে হবে তোমার, সেই জিনিসগুলোও দেখাবো। ঠিক আছে, তো এখন তার আগে একটা কথা একটু বলে নিই। আমি দেখি তোমাদের আগের ক্লাসের যেই এটা সেটা মনে আছে কিনা। যে ধরো এখানে এক্স একটা মৌল এবং এক্স যে মৌলটা সেই মৌলটার আমরা কোনো অরবিটাল, শেষ অরবিটাল, ধরো শেষ অরবিটাল 3s আর 3p। সো 3s-এ এখানে 2টা ইলেকট্রন আছে, দেন 3p-তে ধরো যে 3টা ইলেকট্রন আছে। 3p-তে কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন আছে। তো ধরো আমরা যেটা বলতেছিলাম যে যখন আমরা জারণ সংখ্যা ধরি, যে জারণ সংখ্যা মানে একটা মৌল আর একটা মৌলকে কতগুলো ইলেকট্রন দান করছে অথবা গ্রহণ করছে, এবং সেটা সম্পূর্ণরূপে দান কিংবা গ্রহণ করতে হবে না। সেটা যদি কেউ আংশিকভাবেও দান করে অথবা আংশিকভাবেও গ্রহণ করে তাইলেও সেই কনসেপ্টটা ঠিক আছে, তাইলেও সেটা কাউন্টেবল হবে। তো আমরা সেখানে সন্নিবেশ সমযোজী বন্ধনের একটা কনসেপ্ট তোমাদেরকে দেখাইতেছিলাম। যদি এরকমটা হয় যে ধরো এখানে সন্নিবেশ সমযোজী বন্ধনে কি হয় যে ওইখানে 2টা ইলেকট্রনই একটা পরমাণু সরবরাহ করে। নর্মাল সমযোজী বন্ধনে কি হয় দেখো, ধরো এদিকে একটা সমযোজী বন্ধনের জন্য আসলো হাইড্রোজেন, এখানে সমযোজী বন্ধন গঠন করতে আসলো। হাইড্রোজেন কি করে? তার একটা ইলেকট্রন এখানে শেয়ার করে। তার মানে এখানে এক্স যেই পরমাণু সেই পরমাণুর একটা ইলেকট্রন এবং হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন মিলে শেয়ার হয়। এটাকে বলা হয় সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। যেই বন্ধনে 2টি পরমাণুর প্রত্যেকটি একটি করে ইলেকট্রন সেখানে সাপ্লাই দেয়। ঠিক আছে, এবং সেখানে কি হয় আলটিমেটলি, যদি এক্সের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি হয়, ধরো তাহলে এটা হচ্ছে এক্সের পাশে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4 5, আমি 5টা ইলেকট্রন দিই। এই যে একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন আর 3টা ইলেকট্রন এরকমভাবে 3 দিকে আছে। সো একটা সে হাইড্রোজেনের সাথে কী করলো? বন্ধন গঠন করলো। আমি একটু বড় করে লিখি যাতে তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারো। আমি একটু বড় করে লিখি যাতে তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারো। খেয়াল করো, ধরো এটা হচ্ছে এক্স, এইটা চারপাশে তোমার ইলেকট্রন আছে, এটা হচ্ছে এই মুক্তজোড় ইলেকট্রন, আর এখানে হচ্ছে তোমার 3টা বিজোড় ইলেকট্রন। এখন এখানে কি হলো? ধরো যে এখানে হাইড্রোজেন এই এক্সের সাথে তোমার কি করলো? সমযোজী বন্ধন গঠন করলো। এখন হাইড্রোজেন যখন এখানে সমযোজী বন্ধন গঠন করলো তখন কি হলো? খেয়াল করো, আমরা ধরে নিলাম এখানে, খেয়াল করো, কয়েকটা কন্ডিশন হইতে পারে। এখানে কয়েকটা কন্ডিশন হইতে পারে, অথবা এখানে হাইড্রোজেন না দিয়ে আমি ওয়াই মূল্য দিই, এখানে ওয়াই মূল্য দিই, আমি ওয়াই দিই, কারণ আমি জিনিসটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আনতে চাচ্ছি। ওয়াই দিই এখানে। ধরো ওয়াই আইসে এখানে কি করলো? একটা ইলেকট্রন সে শেয়ার করলো। এখন দেখো এখানে কয়েকটা কন্ডিশন হইতে পারে। একটা কন্ডিশন হচ্ছে এক্স থেকে ওয়াইয়ের যে ইলেকট্রোনেগেটিভিটি, সেই এক্স থেকে ওয়াইয়ের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বা এক্স থেকে ওয়াইয়ের ইলেকট্রোনেগেটিভিটি কম, যে কোনোটাই হইতে পারে। খেয়াল করো, এখানে ধরো এখানে এক্স থেকে ওয়াইয়ের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এটা একটা কন্ডিশন, এটা 1 নম্বর কন্ডিশন।
আরেকটা কন্ডিশন হতে পারে এক্স থেকে ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি কম, আরেকটা কন্ডিশন হতে পারে এক্স থেকে ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আরেকটা কন্ডিশন হতে পারে এক্স এবং ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি সেম। এই তিনটা কন্ডিশনে আমরা দেখবো যে জারণ সংখ্যার কি চেঞ্জ হয়, কার জারণ সংখ্যা কত হয়। ইভেন আমি আগেই বলতেছিলাম যে জারণ সংখ্যার ডেফিনেশনটা কি। জারণ সংখ্যার ডেফিনেশনটা হচ্ছে একটা পরমাণু আরেকটা পরমাণু থেকে যতগুলো ইলেকট্রনকে সে দান করে অথবা গ্রহণ করে, সেখানে পূর্ণ দানও হইতে পারে অথবা আংশিক দানও হইতে পারে, পূর্ণ গ্রহণও হইতে পারে, আংশিক গ্রহণও হইতে পারে। তো দেখো এখানে এক্স যে মৌলটা, আমরা ফার্স্ট কন্ডিশনে যাই, এক্স যে মৌলটা, সেই এক্স মৌলটার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা যদি ওয়াই মৌল থেকে বেশি হয় তাহলে কি ঘটবে? তাইলে এখানের যে শেয়ারকৃত দুটি ইলেকট্রন, সেই শেয়ারকৃত দুটি ইলেকট্রন এই এক্স পরমাণুর দিকে চলে যাবে। শেয়ারকৃত দুটি ইলেকট্রন কি হবে? এক্স পরমাণুর দিকে চলে যাবে। কারণ কি? এক্সের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাইলে এখানে এইখানে দুইটা ইলেকট্রন, শেয়ারকৃত ইলেকট্রন যদি এক্সের দিকে চলে যায়, তাহলে আমার কথা হচ্ছে যে এখানের এক্স পরমাণু তার পাশের পরমাণু থেকে কতটি নতুন ইলেকট্রনকে আংশিকভাবে গ্রহণ করলো? একটি। খেয়াল করো, এখানে এক্সের একটা ইলেকট্রন, ওয়াইয়ের একটা ইলেকট্রন। এক্সের ইলেকট্রন যদি সে কাছাকাছি আনে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, সে অন্য কারো কাছ থেকে গ্রহণ করে না, সে তার নিজের ইলেকট্রনকে কাছাকাছি আনতেছে। সো এইটা অক্সিডেশন নাম্বারে কাউন্ট হবে না। কাউন্ট হবে কোনটা? যে এক্স পরমাণুটা তার পাশের কোন পরমাণু থেকে সে তার নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে আনছে। সো সে পাশের কোন ইলেকট্রনটা, কতটা ইলেকট্রনকে টেনে আনছে, দেখো পাশের এই ইলেকট্রনটাকে সে তার নিজের দিকে টেনে আনছে। সো আমরা বলতে পারি ইলেকট্রনকে যেহেতু সে আংশিকভাবে গ্রহণ করছে, সেহেতু তার অক্সিডেশন নাম্বার এই কন্ডিশনে এক্সের অক্সিডেশন নাম্বার -1 হওয়া উচিত। আর ওয়াই এর অক্সিডেশন নাম্বার, ওয়াই থেকে যেহেতু ইলেকট্রনটা সরে যাচ্ছে, ওয়াই যেহেতু দান করতেছে ইলেকট্রনটা, আংশিকভাবে দান করতেছে, সেই জন্য ওয়াই এর +1 হওয়া উচিত। এতটুকু জিনিস বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা হ্যাঁ, ইউটিউবে আমি দিয়ে দিব, ইউটিউবে আমি চেষ্টা করতেছি, কালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ইউটিউবে কালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সবাই বুঝছো? কালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবাই বুঝছো এই কন্ডিশনটা? ওকে, এখন আমরা সেকেন্ড কন্ডিশনে যাই। সেকেন্ড কন্ডিশন কি বললো? যে এক্স থেকে ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। দেখো, এক্স থেকে যদি ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, ওয়াই কী করবে? শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে টানবে। তার মানে ওয়াই তার পাশের পরমাণু থেকে, পাশের এক্স পরমাণু থেকে কয়টা ইলেকট্রনকে তার নিজের দিকে টানতেছে ভাইয়া? একটা ইলেকট্রনকে। হ্যাঁ, অবশ্যই সে শেয়ারকৃত দুটো ইলেকট্রনকে টানতেছে, কিন্তু একটা ইলেকট্রন তো তার নিজস্ব ইলেকট্রন। সেটাকে যদি সে কাছে নিয়ে দূরে সরায়, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে সে তার পাশের পরমাণু থেকে কয়টি ইলেকট্রনকে তার নিজের দিকে টানতেছে? একটি ইলেকট্রনকে। দ্যাট মিনস তখন এক্স ইলেকট্রন হারাচ্ছে, এক্স ইলেকট্রন দান করতে হচ্ছে, আমরা লিখতে পারি এটা +1 আর এটা হচ্ছে -1। সেকেন্ড কন্ডিশনে এটা হবে। আর থার্ড কন্ডিশনে কী হবে? থার্ড কন্ডিশনটা হচ্ছে যদি এক্সের যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, সেটা যদি ওয়াইয়ের সমান হয়, তাহলে এখানে যে শেয়ারকৃত ইলেকট্রন, সেই শেয়ারকৃত ইলেকট্রন তাদের মাঝামাঝি অবস্থায় থাকবে, তাদের মাঝামাঝি অবস্থাতেই থাকবে, কোনো দিকেই এটার শিফট ঘটবে না। আলটিমেটলি কী ঘটবে? তাদের মধ্যকার কেউ ইলেকট্রন আংশিকভাবেও দানও করবে না, কেউ ইলেকট্রন আংশিকভাবেও গ্রহণও করবে না, তারা জাস্ট শেয়ার করবে। এবং এই দুইটা ইলেকট্রন দুইটার মাঝামাঝি পজিশনে থাকবে। সো আলটিমেটলি তখন তাদের অক্সিডেশন নাম্বার, দুইটারই অক্সিডেশন নাম্বার আমরা 0 বলতে পারি। যে কেউ আংশিকভাবে ইলেকট্রন দানও করে নাই, কেউ আংশিকভাবে ইলেকট্রন গ্রহণও করে নাই। তো এই সিনারিওটা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। তারপর আমি নেক্সট সিনারিওতে আসবো যে সন্নিবেশ সমযোজী বন্ধন যদি গঠন করে তখন কি হয়। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও দেখি। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। ওকে, ফাতিমা তো জোহরা বলতেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, তাহলে এখন দেখো আমরা কিসে যাব। এখন সন্নিবেশ সমযোজী বন্ধনের পার্সপেক্টিভ থেকে দেখাবো। ধরো এইখানে একটা জেড মৌল আসছে, যে জেড মৌলটা সন্নিবেশ সমযোজী বন্ধনে এক্সের সাথে আবদ্ধ হয়েছে। সন্নিবেশ সমযোজী বন্ধন মানে কি? সেখানে যে শেয়ারকৃত দুটি ইলেকট্রন, সেই শেয়ারকৃত দুটি ইলেকট্রন
শেয়ারকৃত দুটি ইলেকট্রনই একটা পরমাণু সরবরাহ করে। ধরো এখানে জেড যে পরমাণুটা, সেই জেড পরমাণুটার দুইটা ইলেকট্রনের ঘাটতি ছিল, তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন দরকার, তার 2টা ইলেকট্রনের ঘাটতি ছিল, সে এখানে আসলো। তখন সে এই 2টা ইলেকট্রনকে শেয়ার করতেছে, শেয়ার করে সে 8টা ইলেকট্রন বানাচ্ছে। বাট কথা হচ্ছে যে এখানের যে 2টা ইলেকট্রন, সেই 2টা ইলেকট্রনই শেয়ারকৃত দুটি ইলেকট্রনই এক্স পরমাণু সরবরাহ করতেছে, সেই জন্য সেটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন এখানে কয়েকটা কেস হইতে পারে। দেখো এখানে জেড আসলো, জেড আসার পরে 1 2 3 4 5 6 তারা এই ইলেকট্রনগুলো শেয়ার করলো। এখানে এক্সের ইলেকট্রনগুলো তারা শেয়ার করলো, এই জেড কী করলো, শেয়ার করলো। এখানেও 3টা কন্ডিশন হইতে পারে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে এখানে জেটের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা, সরি এক্সের সাপেক্ষে দেখাই, এক্সের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা জেড থেকে বেশি হইতে পারে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটা এক্সের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা জেড থেকে কম হইতে পারে। থার্ড কন্ডিশন হচ্ছে এটা যে এক্সের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা জেডের সমান হইতে পারে। তো এখন এই 3টা কন্ডিশনে কি হবে তোমরা নিজেরাই বলতে পারবা। দেখো যদি এক্সের ইলেকট্রোনেগেটিভিটি জেড থেকে বেশি হয়, এক্সের ইলেকট্রোনেগেটিভিটি যদি জেড থেকে বেশি হয়, তার মানে এই যে শেয়ারকৃত ইলেকট্রন, এখানে যে শেয়ারকৃত ইলেকট্রন, সন্নিবেশ সমযোজী বন্ধনের যে শেয়ারকৃত ইলেকট্রন, সেই শেয়ারকৃত ইলেকট্রন এক্স পরমাণুর দিকে যাবে, কারণ তার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখন এই 2টা ইলেকট্রন যদি এক্স পরমাণুর দিকে যায়, তার কি অক্সিডেশন নম্বরের কোনো চেঞ্জ হবে? হবে না। কেন হবে না? কারণ সে তার পাশের পরমাণুর কোনো ইলেকট্রনকে তার নিজের দিকে নিচ্ছে না, সে তার নিজের ইলেকট্রনকে নিজের দিকে নিচ্ছে। সো এইখানে তার এই এক্সের অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ হবে না, সে নতুন কোনো ইলেকট্রন গ্রহণ করতেছে না, আংশিকভাবে তার দিকে নিয়ে যাচ্ছে না, সে তার নিজের যে পুরাতন ইলেকট্রনগুলো ছিল সেইগুলোকে সে আংশিকভাবে নিজের দিকে নিচ্ছে। সো দ্যাট মিনস পাশের পরমাণুর সাপেক্ষে যদি বিবেচনা করে, পাশের পরমাণুর সাপেক্ষে সে নতুন কোনো ইলেকট্রনকে গ্রহণ করতেছে না, পাশের পরমাণুর থেকে সে নতুন কোনো ইলেকট্রন গ্রহণ করতেছে না। সেই জন্য এই ক্ষেত্রে এক্সের অক্সিডেশন নম্বর এবং জেডের অক্সিডেশন নম্বর, কারোরই অক্সিডেশন নম্বরের কোনো চেঞ্জ হবে না। সো আমরা লিখতে পারি 0 0। বুঝছো সবাই? সবাই বুঝতে পারছো? দেখো তাহলে 0 0। এখন দেখো সেকেন্ড কন্ডিশনে আসে। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে এক্সের ইলেকট্রোনেগেটিভিটি জেড থেকে কম, অর্থাৎ জেডের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, জেডের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে জেডের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয়, জেড কী করবে, এইখানে 2টা শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে আকর্ষণ করবে। কিন্তু এইবার এই যে শেয়ারকৃত ইলেকট্রনকে জেড যে তার নিজের দিকে আকর্ষণ করতেছে, সেই শেয়ারকৃত ইলেকট্রন 2টা এক্স পরমাণুর। তার মানে আমরা বলতে পারি এখানে যে জেড পরমাণুটা আছে সেটা তার পাশের পরমাণুর, তার নিজস্ব না, তার পাশের পরমাণুর বা এক্স পরমাণুর 2টি ইলেকট্রনকে তার নিজের দিকে টানতেছে। তার মানে আমি যদি বলি যে এখানে জেড পরমাণু তার পাশের পরমাণু থেকে কতটি ইলেকট্রনকে আংশিকভাবে গ্রহণ করতেছে? 2টা ইলেকট্রনকে। কতটি ইলেকট্রনকে তার আংশিকভাবে গ্রহণ করতেছে? 2টি ইলেকট্রনকে। ক্লিয়ার? তার মানে এখানে জেড তার পাশের পরমাণু থেকে আংশিকভাবে 2টি ইলেকট্রন গ্রহণ করতেছে, তার মানে জেড হবে -2। কেন? কারণ সে 2টা ইলেকট্রনকে গ্রহণ করতেছে। আর এক্স হবে +2, কারণ সে আংশিকভাবে 2টা ইলেকট্রনকে সে দান করতেছে। আংশিকভাবে 2টা ইলেকট্রনকে কি করতেছে? সে দান করতেছে। এতটুকু বুঝছো সবাই? এতটুকু বুঝতে পারছো সবাই? দেখো এতটুকু বুঝতে পারাটা ইম্পর্টেন্ট, কারণ আমরা থার্ড কন্ডিশনে চলে যাব। থার্ড কন্ডিশনটা এখানের কন্ডিশনের মতো হবে না, থার্ড কন্ডিশনটার দিকে আমরা চলে যাব। একটু 1-2 জন অন্তত কমেন্ট করে যে ভাই বুঝতে পারছি কিংবা বুঝি নাই, আমি আবার রিপিট করবো, সমস্যা নাই, কিন্তু এতটুকু জিনিস একটু এনশিওর করো তোমরা। একজন বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রিফাত ইসলাম বলতেছে জি ভাই বুঝছি। বাকিরা একটু কমেন্ট করো দেখি তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে আমরা এটাতে যাই। এখন যদি এক্স এবং জেডের ইলেকট্রন নেগেটিভিটি সমান হয় তাহলে কি ঘটবে খেয়াল করো। তোমার পার্সপেক্টিভটা একটু চিন্তা করো, ব্যাপারটা কি ঘটে। নর্মালি ইলেকট্রনগুলো এক্সের খুব কাছাকাছি থাকে, এখানে থাকে।
এক্স আর জেড এর ইলেকট্রোনেগেটিভিটি সেম হইলেও, ধর আমি তোমাকে যেটা বলতেছি, এক্স আর জেড এর ইলেকট্রোনেগেটিভিটি সেম হইলেও সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের স্বার্থে জেড পরমাণুর সাথে যখন সেম ইলেকট্রোনেগেটিভিটির কম্পাউন্ডের স্বার্থে যখন সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে, তখন ইলেকট্রনগুলোকে তার মাঝখানে পাঠাইতে হবে, তাই তো? এক্সকে এই ইলেকট্রনগুলো পুশ করে মাঝখানে পাঠাইতে হবে, কারণ শেয়ার যখন তারা করে তখন ইলেকট্রনগুলো কোন জায়গায় থাকে? মাঝখানে থাকে। এ পর্যন্ত বুঝতে পারছো? তাহলে দেখো এখানে যে ক্রাইটেরিয়াটা হয়, সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে যদি মাঝখানে পাঠায়, এই ইলেকট্রনগুলো যদি শিফট করে যদি এইখানে আসে, মাঝখানে আসে, সেম ইলেকট্রোনেগেটিভিটি কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো এই কেসটা হয়, মাঝখানে যদি তারা আসে, এই জায়গায় যদি আসে, আমি এটার পরবর্তী স্টেজ দেখাচ্ছি, এটা এই ফেজে যদি তারা আসে, তার মানে আমরা বলতে পারি এই পরমাণুর কাছ থেকে তারা মাঝখানে চলে আসছে, কিন্তু মাঝখানে চলে আসলেও এটাকে আংশিকভাবে দান হয়েছে না? খেয়াল করো, এটা আংশিকভাবে কিন্তু দান হয়েছে, কারণ এখানে সেই ইলেকট্রনগুলো এক্স পরমাণুর কাছাকাছি ছিল, সেগুলো এখন শেয়ারের জন্য মাঝখানে আসতে হবে, তাই তো? দ্যাট মিনস আমরা বলতে পারি এক্স পরমাণুটা সেম ইলেকট্রোনেগেটিভিটির কম্পাউন্ডের দিকে তার যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে পুশ করছে, এক্সটা কী করছে? সেই ইলেকট্রনগুলোকে পুশ করছে বা আংশিকভাবে দান করে দিছে। সেই জন্য এই কন্ডিশনে, সন্নিবেশ সমযোজীর কন্ডিশনে দুইটার ইলেকট্রোনেগেটিভিটি যদিও সেম হয়, তবুও আমরা বলি যে এই এক্স যে পরমাণুটা সেটা দুইটা ইলেকট্রনকে আংশিকভাবে দান করতেছে, অর্থাৎ এক্স পরমাণুটা +2 হয়, আর জেড যে পরমাণুটা সেটা আংশিকভাবে ইলেকট্রন গ্রহণ করতেছে, সেটা -2 হয়। এই কেসটা খুব ইম্পর্ট্যান্ট একটা কেস, যেটা এই ক্ষেত্রে ঘটে না। একমাত্র ঝাপসা, কেন ঝাপসা ভাইয়া? সব কিছু তো ক্লিয়ার। তোমাদের নেটওয়ার্কের সমস্যা, এই যে দেখো আমি দেখাই, ঠিক আছে? তাহলে সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও দেখি। সবাই বুঝতে পারছো? আচ্ছা, 3 নম্বরটা আরেকবার ওকে। আমি বললাম এক্স এবং জেডের ইলেকট্রোনেগেটিভিটি বা তোমার তড়িৎ ঋণাত্মকতা সেম, সমান হইলেও তারা যদি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনগুলো কী হয়? নর্মালি ইনিশিয়ালি মাঝখানে থাকে, তারপর যেটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেইটার দিকে যায়, যেটার ইলেকট্রোনেগেটিভিটি কম সেটা থেকে দূরে সরে যায়। কিন্তু যখন দুইটারই ইলেকট্রোনেগেটিভিটি সেম বা তড়িৎ ঋণাত্মকতা সেম, তো এক্সের এখানে যে দুইটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলোকে কি মাঝখানে পাঠাইতে হবে না? এই দুইটা ইলেকট্রনকে, তো এই দুইটা ইলেকট্রন খেয়াল করো, এক্সের দিকে ইলেকট্রন আছে, এটা হচ্ছে মাঝখানের পয়েন্ট, সো এক্সের দিকের ইলেকট্রনগুলোকে যদি আমি মাঝখানে পাঠাই, তার মানে কি? তার মানে আমি বলতে পারি এখানে যে জেড পরমাণুটা, সেই জেড পরমাণুটা এই দুইটা ইলেকট্রনকে সে আংশিকভাবে গ্রহণ করতেছে। এই কন্ডিশন আবার এই কন্ডিশনটা দেখো, আমি আরেকটা থার্ড কন্ডিশনটা দেখাই তোমার বোঝার সুবিধাতে, আরেকটা কন্ডিশন দেখাই। দেখো আরেকটা কন্ডিশন হচ্ছে এরকম, যদি এক্সের ইলেকট্রোনেগেটিভিটি জেড থেকে মানে কম হয়, অর্থাৎ জেডের ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়, তখন কি ঘটবে? তখন সেই ইলেকট্রনগুলো মাঝখানে না থেকে চলে আসবে হচ্ছে এই জায়গাতে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনের ইলেকট্রন, এটা হচ্ছে থার্ড কন্ডিশনের ইলেকট্রন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, এটা হচ্ছে থার্ড কন্ডিশনের ইলেকট্রন। এই দুটা কন্ডিশনই দেখো। আর আচ্ছা ওকে, আরেকটা কন্ডিশন দেখায়, যদি এক্স থেকে জেড বেশি হয় তাহলে এর কন্ডিশনটা হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশনের ইলেকট্রন, বা আরেকটু এইদিকে যাবে, আমি এটা একটু মুছে দিই, আরেকটু ওইদিকে দেখাই, আরেকটু ওইদিকে যাবে। এটা হচ্ছে তোমার নর্মাল কন্ডিশন, সে যখন বন্ধন গঠন করে না। এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, সে যখন বন্ধন গঠন করে না। এটা হচ্ছে তার 1 নম্বর কন্ডিশন, এটা হচ্ছে তার 1 নম্বর কন্ডিশন, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশনের ইলেকট্রন। এখানের ইলেকট্রনটাকে একটু এইদিকে দেখাই যাতে আমরা এখানে একটু ফোকাস করতে পারি ঠিকঠাক মতো। ওকে, এখন জিনিসটা ক্লিয়ার করে দেখো, 1 নম্বর কন্ডিশনে কী হয়েছিল? এক্সের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ছিল, সো এখানে দুইটা শেয়ারকৃত ইলেকট্রন এক্স তার নিজের দিকে আরও বেশি টেনে নিছে, কারণ জেড থেকে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি।
সো নিজের দিকে যেহেতু টেনে নিছে, সে কার ইলেকট্রন এক্স কার ইলেকট্রন টেনে নিছে, তার নিজের ইলেকট্রন টেনে নিছে। সো এক্স যেহেতু তার নিজের ইলেকট্রনকে কাছে টেনে নিছে, সো দ্যাট ডাজেন্ট ম্যাটার, এটা অক্সিডেশন নাম্বার চেঞ্জ করবে না, কারণ সে তার নিজের ইলেকট্রনকে নিজে টেনে নিছে। আমি যদি নিজের টাকাকে নিজের পকেটে ঢুকায় নিই, আমি তো ধনীও হইব না, গরিবও হইব না, আমার থেকে টাকা বাড়বেও না, কমবেও না। নিজের টাকা যদি নিজের পকেটে ঢুকায়। ওকে, সেকেন্ড কন্ডিশনটা ছিল যে এক্স থেকে জ্যাটের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। জ্যাটের ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়, তখন এখানে যে নর্মালি যে ইলেকট্রনগুলো ছিল, বন্ধনহীন অবস্থায় যে ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলোকে কী করবে, জ্যাটের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে জ্যাট সেটাকে টান দিয়ে আলটিমেটলি এই পজিশনে নিয়ে আসবে, কারণ জ্যাটের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। সো জ্যাট তার কাছাকাছি নিয়ে আসবে। তার মানে দেখো, ইলেকট্রনগুলো নর্মাল পজিশন ছিল এই জায়গায়, নর্মাল পজিশন ছিল এই জায়গায়, এই জায়গা থেকে সে চলে আসছে এই জায়গাতে। তার মানে কি হয়েছে, আমি কি বলতে পারি যে এক্স পরমাণু এই দুইটা ইলেকট্রনকে আংশিকভাবে দান করছে জেটের দিকে, অ্যান্ড জেড এই দুইটা ইলেকট্রনকে আংশিকভাবে গ্রহণ করছে। দেন দ্যাট মিনস জেড যেহেতু গ্রহণ করছে সেহেতু সে -2 দুইটা ইলেকট্রন, আর এক যেহেতু দান করছে সেহেতু সে +2, কারণ সে দুইটা ইলেকট্রন হারাইছে। এখন দেখো তুমি, তাইলে তুমি থার্ড কন্ডিশনে যাও। থার্ড কন্ডিশনটা কোনটা? এটা যে এই ইলেকট্রনগুলো নর্মাল পজিশন ছিল এইটুকু, কিন্তু সে যখন সেম ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ডের সাথে যখন সে বন্ধন গঠন করলো, তখন কিন্তু এই ইলেকট্রনগুলোকে মাঝখানে পাঠাইতে হলো। এটা হচ্ছে মিডিল পজিশন, মাঝখানে সে তাকে পাঠাইতে হলো। সো মাঝখানে যখন সে পাঠাইলো, তার মানে আমরা কি বলতে পারি, ইলেকট্রনের নর্মাল স্টেট তার কোন জায়গায় ছিল? নর্মাল স্টেট ছিল ইলেকট্রন এই জায়গায়, কোনো বন্ধনহীন অবস্থায়। নর্মাল স্টেট থেকে সে আংশিক মাঝখানে পাঠাইতে হইলেও আমরা বলতে পারি যে আংশিক সে জেটের দিকে, দেখো জেটের দিকে আংশিক সে ইলেকট্রনগুলোকে পুশ করছে। দ্যাট মিনস দুটো যদি সেম কম্পাউন্ড হয়, সেম ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড হয়, তখন আমরা বলতে পারি যে এখানে যে দুইটা ইলেকট্রন সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের সময় দুটি ইলেকট্রনকে সে তার পাশের পরমাণুর দিকে পুশ করছে, বা পাশের পরমাণুতে আংশিকভাবে দান করছে, আর তার পাশের পরমাণুটা আংশিকভাবে গ্রহণ করছে। তাইলে আমরা বলতে পারি পাশের পরমাণুটা যেহেতু আংশিকভাবে গ্রহণ করছে সেহেতু -2, আর সে যেহেতু আংশিকভাবে দুটো ইলেকট্রনকে মাঝখানে পাঠাইছে, তার নিজের পজিশন থেকে মাঝখানে পাঠাইছে, সো সেই জন্য সেটা +2 আংশিকভাবে সে দান করছে। এখন বুঝছো কিনা কমেন্ট করে জানো। আহা, এই যে এখন গিয়ে ব্লাড হয়েছে। শোন ভাই, দরজাটা একটু খুলে যেত। এই এদিকে দরজা কি লাগানো? খুলে তো ওয়াইফাই এর সমস্যা হইতেছে। এদিকে দরজাটা একটু খুলে রাখো জাস্ট। এখন সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে কি আমি নেক্সট টপিকে যাইতে পারি? এই শুনো, তোমরা একটু ওয়াইফাইটা একটু অফ করো, ক্লাস নেওয়া যাচ্ছে না। এখন দেখো না, একটু মাঝে মাঝে সমস্যা হইতেছে, আটকে যেতেছে। আচ্ছা, তো এখন দেখো, এখন যদি আমি তোমাদেরকে বইয়ের চার্টটা দেখাই, এখন যদি আমি তোমাদেরকে বইয়ের এই সংকেতগুলো দেখাই, তখন তোমরা এগুলার অক্সিডেশন নাম্বার কত সেটা বের করতে পারবো। আমি তোমাকে দেখাই, দেখো আছে H2SO5। দেখো আজকে তোমরা এই জিনিসটা ফিল করতে পারবা। H2SO5 দেখো, H2SO5 এইটার যে সালফার আছে সেই সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কত? H2SO5 এটাকে আমরা লিখতে পারি এইরকম ভাবে, S দেন ডাবল বন্ড O, দেন ডাবল বন্ড O, দেন এখানে একটা অক্সিজেন, দেন এখানে একটা অক্সিজেন, দেন এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন, দেন এখানে একটা হাইড্রোজেন। এটা হচ্ছে S2SO5। ঠিক আছে, ওকে। সো আমরা এখন এই H2SO5 এইটার যেই অক্সিডেশন নাম্বার, এখানে যে সালফার আছে সেই সালফারের অক্সিডেশন নাম্বার দেখব। সালফারের অক্সিডেশন নাম্বার দেখার আগে দেখতে হবে যে তার আশেপাশে, তার পাশের যে পরমাণুগুলো আছে সে তার পাশের পরমাণু থেকে তার ইলেকট্রোনেগেটিভিটি কি বেশি নাকি কম। চিন্তা করো, দেখো আমি এটা একটু বড় করে লিখি না। এটা ধরো এটা হচ্ছে সালফার S, দেন O, দেন O, দেন H,
এদিকে হচ্ছে ডাবল বন্ড ও, দেন ডাবল বন্ড ও, দেন ও, দেন এইচ। দেখো পাশের পরমাণু হচ্ছে অক্সিজেন এবং তারা হচ্ছে একই গ্রুপে অবস্থিত, যেমন 16 নম্বর গ্রুপে অবস্থিত ও এস এস ই টি ই পি ও এস এস সিতে পড়ে। সো এই 16 নম্বর গ্রুপে যেটা ছিল সেই 16 নম্বর গ্রুপের উপরে আছে অক্সিজেন, তারপরে সালফার। দ্যাট মিনস অক্সিজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা হচ্ছে বেশি। দ্যাট মিনস অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সালফার থেকে বেশি। তার মানে এখানে যদিও তারা সমযোজী বন্ধন গঠন করছে, সমযোজী বন্ধন গঠন করলেও এখানের ইলেকট্রনগুলোকে অক্সিজেন তার নিজের দিকে একটু বেশি টেনে নেবে। অর্থাৎ আমরা বলতে পারি সালফার তার ইলেকট্রন কি করবে, আংশিকভাবে দান করবে অক্সিজেনের কাছে, আর অক্সিজেন কি করবে, ইলেকট্রন আংশিকভাবে গ্রহণ করবে। সো এখন দেখো আমরা দেখবো যে এই সালফার তাহলে কতটা অক্সিজেন আংশিকভাবে দান করে বা কতটা অক্সিজেন সে আংশিকভাবে গ্রহণ করে। দেখো এখানে অক্সিজেনের একটা ইলেকট্রন, সালফারের একটা ইলেকট্রন, এখানে অক্সিজেনের একটা ইলেকট্রন, সালফারের একটা ইলেকট্রন। অক্সিজেনের শেয়ারকৃত দুটো ইলেকট্রনকে তার নিজের দিকে টানলে আমি বলতে পারি অক্সিজেন সালফারের কয়টা ইলেকট্রনকে তার নিজের দিকে টানতেছে, এই দুইটা ইলেকট্রনকে। দ্যাট মিনস এখান থেকে যদি দুইটা ইলেকট্রন চলে যাচ্ছে এই অক্সিজেনের কারণে সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। এই অক্সিডেশন নাম্বারের কারণে সালফারের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে +2। তাহলে এখানে আমি লিখতে পারি +2। আবার এখানে যে অক্সিজেন, এই অক্সিজেন ও সালফারের দুইটা ইলেকট্রন, এখানের একটা ইলেকট্রন, এখানের একটা ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রনকে তার নিজের দিকে পুল করবে। সো এই দুটো ইলেকট্রনের জন্য এই সালফারের অক্সিডেশন নাম্বার হবে +2। আর এখানে যে অক্সিজেন, এখানের অক্সিজেন আলটিমেটলি এখানের একটা ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করছে, অর্থাৎ সালফারের একটা ইলেকট্রনকে সে নিজের দিকে টেনে নেবে, সেটার জন্য সালফারের অক্সিডেশন নাম্বার হবে +1। আর এখানের অক্সিজেনের সাথে তার বন্ধন গঠন হয়েছে কটা, এই যে দেখো একটা, সো একটা ইলেকট্রনকে এই অক্সিজেনটা তার নিজের দিকে টেনে নেবে, সেটার জন্য হবে +1। টোটাল সে কটা ইলেকট্রন হারাইছে, এখানে দুইটা, এখানে একটা তিনটা, এখানে দুইটা, চারটা, পাঁচটা, এখানে একটা ছয়টা। সো এখানে সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে কত, 6। দেখো এখন ইজিলি বুঝতে পারবা। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। এখন ইজিলি বুঝতে পারবা। এখন দেখো এটা কি পানির মতো পরিষ্কার মনে হইতেছে কিনা, যারা আগে দুইটা লেকচার করছো তারা এখন এই জায়গাটা পানির মতো পরিষ্কার মনে হবে। এখন তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, ভাই H2SO5 দেখে এটা যে গাঠনিক সংকেত, এটা কিভাবে মনে রাখবো? ওকে, এটার জন্য আমি কিছু একটা ট্রিক্স দিব, যদি সেটা নর্মাল ইনিশিয়াল কোনো অ্যাকচুয়াল কোনো সিস্টেম না, বাট আমি একটু বোঝার একটা ওয়ে তোমাদেরকে দেখাই দিতে পারি। যদি সেটা আমি হয়তো বা একটা ক্ষেত্রে খাটাইতেও পারি না, এক দুইটা ক্ষেত্রে, বাট একটা দেখাই দেবো, এক দুইটা তুমি যদি সেই সিস্টেমের মাধ্যমে মনে রাখতে পারো, সমস্যা কি? আচ্ছা, তারপরে যাও Na2S2O3। দেখো তুমি এখন নিজেই বলতে পারবা এখানে কার অক্সিডেশন নাম্বার কত। আচ্ছা একটু ব্লার হয়েছে, একটু ওয়েট করি, তারপর আমি লিখি। আর তোমরা একটু বইটা উল্টাও, হাজারিনাক স্যারের বইটা উল্টাও। দেখো এখানে 2 নম্বর এক্সেপশনাল একটা দেওয়া আছে, Na2S2O3। Na2S2O3, ঠিক আছে। বন্ধনটা ঘটিতেছে এইভাবে, এস দেন আরেকটা এসের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। দেন এইখানে হচ্ছে তোমার, এখানে হচ্ছে অক্সিজেন, দেন Na, এখানে হচ্ছে আবার Na+, এটা হচ্ছে অক্সিজেন মাইনাস, এখানে হচ্ছে আরেকটা অক্সিজেনের সাথে মাইনাস Na+, আর এখানে হচ্ছে সে আরেকটা অক্সিজেনের সাথে সে বন্ধন গঠন করছে। দেখো এখানে দুইটা সালফার আছে, একটা সালফার হচ্ছে এই সালফারটা, আরেকটা সালফার হচ্ছে এই সালফারটা। দেখো আমি আগে কি বলছিলাম যে সেম ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড, এটা সালফার এটাও সালফার, ক্লিয়ার আছে কিনা? ক্লিয়ার। এটাও সালফার এটাও সালফার, যদি সেম ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড হয় তবুও আমরা বলতে পারি যে এখানে দুইটা ইলেকট্রন, এটা কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন কিরকম, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। সো আমি কি বললাম যে এটা যদি সেম ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ডও হয়, এই যে এই কন্ডিশনটা ছিল, সেম ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড হইলেও এই পরমাণুটাকে, ইলেকট্রনটা তার পাশের পরমাণুর দিকে কিছুটা পুশ করতে হয়, তখন আমরা বলতে পারি যে এটা কি তোমার, এটা হয়ে যায় আংশিক ঋণাত্মক, এটা হয়ে যায় কি আংশিক ধনাত্মক। সো এর দিকে, এই সালফারের দিকে এই সালফার দুইটা ইলেকট্রন ঠেলে দিছে, দ্যাট মিনস এই সালফার আংশিকভাবে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। সো বলতে পারি যে এই সালফারের জারণ মান হচ্ছে -2, কারণ এই সালফার দুইটা ইলেকট্রন আংশিকভাবে গ্রহণ করছে।
আর এই সালফার দেখো, এই সালফার এখানে দুইটা ইলেকট্রন ঠেলে দিছে, সো এই সালফার দুইটা ইলেকট্রন তো এখানে হারাইছে, আংশিকভাবে হারাইছে, সো এটার জন্য +2। আর এখানে অক্সিজেন, তোমরা নিজেরাই বলতে পারবে, এখানে সালফারের একটা ইলেকট্রনকে এই অক্সিজেন নিজের দিকে টেনে নিবে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সো এটার জন্য হবে +1। আবার এখানের একটা ইলেকট্রনের জন্য সে টেনে নিবে, সো এটার জন্য হবে +1। আর এখানে দুইটা ইলেকট্রন, সালফারের দুইটা ইলেকট্রন অক্সিজেন তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে টেনে নিবে, সো এটার জন্য হবে +2। সো এখানে একটা সালফারের ইলেকট্রোনেগেটিভ, একটা সালফারের অক্সিডেশন নাম্বার আসতেছে -2, আর একটা সালফারের অক্সিডেশন নাম্বার আসতেছে +2, আর +2 কত, +4, +5, +6। আহা, আবার ব্লার হয়ে গেছে। আজকের ক্লাসটা মারাত্মক ব্লার হইতেছে। আজকের মতো কোনোদিন প্রবলেম করে নাই। একটু পরে ব্লার হয়ে যেতেছে। ডাটা অন করে লাভ হবে না, ডাটা বন্ধ করতেছে ডাটা। ও আচ্ছা, বাইরে বৃষ্টি হইতেছে। ও আচ্ছা আচ্ছা, এই কারণেই। আর সবাই এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও তো। আমি আবার দেখাই এখানে, যেহেতু ব্লার হয়ে গেছিলো এখানে আবার দেখাই। এখানে প্রচুর বৃষ্টি হইতেছে, এই কারণে এরকমটা হইতেছে, নাহলে তো ডাটা এরকম হওয়ার কথা না। দেখো এখানে যে সালফার আছে, সেই সালফার, এই সালফার কী করবে, তার দুইটা ইলেকট্রনকে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে এই সালফারের দিকে পুশ করবে, তাহলে এই সালফার দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, সো -2। তো দুইটা ইলেকট্রন যেহেতু এই সালফার থেকে চলে গেছে, সেহেতু এই সালফারের জন্য এই সালফারের অক্সিডেশন হবে +2। আর এখানে সালফারটা অক্সিজেনের সাথে ইলেকট্রন শেয়ার করছে, কিন্তু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে দুইটা ইলেকট্রন অক্সিজেনের দিকে চলে যাবে, সো এটার জন্য হবে +2। আবার এইখানের একটা অক্সিজেন এইখানের একটা ইলেকট্রনের সাথে সে বন্ধন গঠন করছে, সো এই ইলেকট্রনটাকে সে নিয়ে যাবে, সো সেটার জন্য হবে +1, কারণ সালফার একটা ইলেকট্রন হারাচ্ছে। আবার এখানে সে একটা ইলেকট্রন হারাবে, সেই জন্য +1। সো এই সালফারের যার মান হচ্ছে -2, এই সালফারের যার মান হচ্ছে +6। আচ্ছা, তারপরে দেখো আরেকটা দেখাই, Na2S4O6। এখানে সালফারের যার মান Na2S4O6। Na2S4O6। এখানে বন্ধনটা কীরকমভাবে ঘটেছে খেয়াল করো। এখানে হচ্ছে S দুইটা অক্সিজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। বড় করে দেখাই, একটু ব্লার আসতেছে। এখানের একটা S দুইটা অক্সিজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। আর কি করছে, এখানে একটা অক্সিজেনের সাথে তোমার নর্মাল সমযোজী বন্ধন গঠন করছে, এখানে হচ্ছে Na+। দেন এখানে সে কী করছে, আরেকটা সালফারের সাথে বন্ধন গঠন করছে, এখানে সে আরেকটা সালফারের সাথে বন্ধন, এখানে সে আরেকটা সালফারের সাথে বন্ধন গঠন করছে, যেটা আবার সেম সিমেট্রিক্যাল, ও দেন ও দেন ও -+। খেয়াল করে এখন এই সালফারের যার মান কত, এটা আগে বের করি। দেখো এখানে সে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে, এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সালফার থেকে বেশি, তো সালফার থেকে বেশি হওয়ার কারণে অক্সিজেন কি করবে, এখানে সন্নিবেশ সমযোজী বন্ধনের শেয়ার কিন্তু দুটি ইলেকট্রনকে তার অক্সিজেন নিজের দিকে টেনে নেবে। সো এটার কারণে এখানে দুইটা ইলেকট্রনকে যেহেতু অক্সিজেন তার নিজের দিকে টেনে নেবে, সেহেতু সালফারের অক্সিডেশন নাম্বার হবে এখানে, এটার জন্য এই অক্সিজেনের জন্য হবে +2, এই অক্সিজেনের জন্য হবে আবার +2, এই অক্সিজেনের জন্য হবে +1, কারণ এখানে জাস্ট একটা ইলেকট্রনের সাথে শেয়ার হয়েছে এবং অক্সিজেন এই একটা ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নেবে, +1। এই সালফারের সেম অবস্থা, এখানে +2, এখানে +2, এখানে +1। আর এই দুইটা সালফার দেখো, এই সালফারের একটা ইলেকট্রন, এই সালফারের একটা ইলেকট্রন, তারা সমযোজী বন্ধন গঠন করছে। এবং সমযোজী বন্ধনের গঠনের ক্ষেত্রে দেখো X = Y, তার ক্ষেত্রে কি, তাদের জারণ মান কত, তাদের অক্সিডেশন সংখ্যা কত, অক্সিডেশন নাম্বার কত, জারণ সংখ্যা কত, 0। কারণ কি, তারা সমযোজী বন্ধন গঠন করছে এবং ইলেকট্রন দুইটা যার যে পজিশনে ছিল সেই পজিশনে থাকবে, জাস্ট শেয়ার করবে। তো এখানের এই সালফারের জারণ মান হচ্ছে 0, এই সালফারের জারণ মান 0।
কারণ তারা দুই পাশে সালফারের সাথে সমযোজী বন্ধন আবদ্ধ হয়েছে, সন্নিবেশ সমযোজী বন্ধন না। এখানে যদি সন্নিবেশ সমযোজী বন্ধন হইতো তাহলে কিন্তু +2 -2 হয়ে যেত। সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি দেখাইছিলাম, x = y যদি হয় তাহলে কি তার মানে কত, যেমন এখানে দেখো একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন গঠন করছে, এখানে দুইটা ইলেকট্রন মাঝখান থেকে কারোর দিকে শিফট হবে না। সো আলটিমেটলি দুইটা ইলেকট্রন যে যার পজিশনে ছিল সে তার পজিশনেই থাকবে, কিন্তু জাস্ট দুইটা শেয়ার করতেছে। সো এখানে ক্লোরিনের জারণ মান 0, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা 0। বুঝছো কিনা বলো দেখি। এখানে তাহলে সালফারের কয়েক প্রকার জারণ মান। এই সালফারের জারণ মান হচ্ছে +5, এই সালফারের জারণ মান হচ্ছে 0, এই সালফারের জারণ মান হচ্ছে +5। স্ট্রাকচার ছাড়া কোনো ওয়ে নাই, ঠিক আছে। আচ্ছা, কাজ করতেছে এখন ঠিক আছে। ওকে, তো এখন দেখো, এখন তোমাদের বইয়ে আরেকটা উদাহরণ আছে, যেমন CrO5, এটার ক্ষেত্রে কি করতে হবে। CrO5, এবং এটার গাঠনিক সংখ্যাটা দেখো, এটা হচ্ছে ক্রোমিয়াম, ঠিক এরকম এটা বাটারফ্লাই হয়ে যাবে। দেখো এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, অক্সিজেন, এখানে অক্সিজেন, বাটারফ্লাই প্রজাপতি CrO5। সো এখানে ক্রোমিয়ামের জারণ মান কত দেখো, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ক্রোমিয়াম থেকে বেশি, তাহলে ক্রোমিয়াম থেকে যদি বেশি হয় তাহলে এখানে দুইটা ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে টানবে, তাহলে এই অক্সিজেনের জন্য হবে +2। এখানে অক্সিজেন ক্রোমিয়ামের সাথে একটা ইলেকট্রনের মাধ্যমে আবদ্ধ, সো একটা ইলেকট্রন তার নিজের দিকে টানবে, সো এটার জন্য হবে +1। এখানে তার একটা ইলেকট্রনের জন্য টানবে +1, এখানে একটা ইলেকট্রনের জন্য টানবে +1, এখানে একটা ইলেকট্রনের জন্য টানবে +1। 2 3 4 5 6, ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, আটটা দেখো, দেখো আগের লেকচারগুলো যারা না দেখছো এখন চোখে আন্দাজ দেখবা, ঠিক আছে, কিছু করার নেই আসলে এই জায়গায়। আচ্ছা দেখো, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে Fe3O4। দেখো Fe3O4 যেটা আছে সেখানে Fe এর জারণ মান বলবো। এখানে অ্যাকচুয়ালি দুইটা অক্সাইড আছে, একটা হচ্ছে FeO আর একটা হচ্ছে Fe2O3, দুইটা অক্সাইড। এখানে একটা Fe থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অ্যাকচুয়ালি এখানে একটা Fe দুটো ইলেকট্রন দান করে, তুমি এটা স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে। সো এখানে Fe এর জারণ মান হচ্ছে +2, এখানে প্রতিটা অক্সিজেন 3টা করে ইলেকট্রন দান করে, সো এখানে হচ্ছে +3। সো Fe3O4 এ FeO এর Fe এর জারণ মান হচ্ছে, জারণ সংখ্যা হচ্ছে +2, Fe2O3 এর জারণ মান হচ্ছে +3। এটা হচ্ছে তো তারা তো আয়নিক বন্ধন গঠন করে, তুমি দেখো তাদের স্ট্রাকচারটা দেখো, কয়টা করে ইলেকট্রন দান এখানে তার দান ঘটতেছে, ঠিক আছে। অষ্টক পূরণের জন্য কয়টা করে ইলেকট্রন দান করা লাগবে দেখলে বুঝতে পারবে। ওকে, সো ভাইয়া এখন তো সব এরকম ক্রিটিক্যালের ক্ষেত্রে তো আমরা এরকম পারবো না, এটা কি বলে তাদের যে গাঠনিক সংকেত সেটা মনে রাখতে পারবো না। সেটার জন্য কি করা যায়, সেটার জন্য ট্রিক্স আছে, এবং তুমি কখন গাঠনিক সংকেতে যাইতে হবে সেটাও তুমি বুঝতে পারবা যে এখন আমাকে গাঠনিক সংকেতে যাইতে হবে। তো আমি প্রথমে ট্রিক্সগুলো দেখাবো, তোমাদের বইয়ে কী কী ট্রিক্স দেওয়া আছে, যে ট্রিক্সগুলো দিয়ে নর্মালি আমরা সেই ইয়াগুলো করি, জারণ সংখ্যাগুলো বের করি, ছোটো থেকে বের করি, সেগুলো দেখাবো, দেন আমরা করবো। দেখো ছোটোবেলায় সেইগুলো আমাদের মনে আছে কিনা, যে জারণ সংখ্যা যেন আমরা কিছুকে স্ট্যান্ডার্ড ধরতাম, বাকিগুলোকে ধরতাম। যেমন কোনো মুক্ত মৌলের, হ্যাঁ দুইটাতে দুই জারণ মান, দুইটাতে দুই প্রকার জারণ মান। দেখছো এই দুইটাতে দুই প্রকার না, আমরা সালফারের ক্ষেত্রে একটাতে দেখছি না, সালফারের ক্ষেত্রে তো দুইটাতে দুই প্রকার জারণ মান হয়েছে, যে একটা সালফারের ক্ষেত্রে হচ্ছে -2 আর একটা সালফারের ক্ষেত্রে হচ্ছে +2। গাঠনিক সংকেত দেখলে বুঝার কথা এগুলা, ঠিক আছে, গাঠনিক সংকেত দেখলে বুঝার কথা। তো এখন খেয়াল করো, এখন তোমাদের যে ট্রিক্সগুলো পড়ানো হয়েছিল সেই ট্রিক্সগুলো হচ্ছে এটা, যে ভাইয়া এখানে যে এটা কি বলে Cl,
ধরো এখানে এরকম কোনো মৌলিক কোনো যৌগ আছে Cl2, দেন ধরো যে H2, এগুলাতে এদের জারণ মান হচ্ছে 0। এখানে প্রতিটা পরমাণু Cl এবং H এর জারণ মান হচ্ছে 0। এটা কেন 0 এখন তোমরা বলতে পারবা, কারণ দেখো Cl এবং Cl তারা সমযোজী বন্ধন গঠন করে, ইলেকট্রনগুলো যে জায়গায় ছিল সেই জায়গাতে থাকে, কারো ইলেকট্রোনেগেটিভিটি বেশি না, কারো দিকে শিফট হয় না, আলটিমেটলি এটা 0 এটা 0। এখন এগুলার কজ বুঝবা তোমরা। দেন পর্যায় সারণীর এক গ্রুপে যারা আছে, নর্মালি পর্যায় সারণীর এক গ্রুপে যারা আছে তাদের জারণ মান হচ্ছে তোমার +1 উইদাউট হাইড্রোজেন। হাইড্রোজেন যদি তোমার কোনো অধাতুর সাথে যুক্ত হয়, অধাতব হাইড্রাইড, আমি লিখি অধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, কিন্তু ধাতব হাইড্রাইডে হাইড্রোজেন হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন গ্রহণ করে, সেটা হচ্ছে -1। এগুলো কেন, এগুলো তোমরা ওইভাবে স্ট্রাকচার দেখলে তোমরা বুঝতে পারবা। আমাদের যে 2A আছে, অর্থাৎ 2 নম্বর যে গ্রুপ আছে, সেই 2 নম্বর গ্রুপের জারণ মান হচ্ছে +2। ইভেন আমাদের যে 17 যে গ্রুপ আছে, সেই 17 গ্রুপের যে হেলোজেন যারা আছে, সেই হেলোজেনগুলোর জারণ মান হচ্ছে তোমার কি, হেলোজেনগুলোর জারণ মান হচ্ছে -1। অক্সিজেনের আমাদের যে 16 নম্বর গ্রুপ আছে, 16 নম্বর গ্রুপের যারা আছে, 16 নম্বর গ্রুপে যারা আছে তাদের জারণ মান হচ্ছে -2। তো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ভ্যালু, এগুলো দৌড়ে যেটা বের করতে হবে সেটাকে ধরতে হয়। ইভেন একটা যৌগের টোটাল জারণ মান হচ্ছে 0, আর যদি চার্জ থাকে তাহলে সেই চার্জটাই হচ্ছে তার সেই জারণ মানের সমান। এগুলো আমরা অনেক করে আসছি, ঠিক আছে। তো এগুলো আমরা এরকমভাবেই পারবো। মেইন কনসেপ্ট আমরা বুঝে ফেলছি। এখন এইগুলা তো আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি, এসএসসিতে পড়ে আসছি, তো এগুলো আমরা এমনি এমনি করতে পারবো। তারপরে আমি এক দুটা উদাহরণ দেখাই। দেখো, ধরো আমাকে বলো NH3, এখানে নাইট্রোজেনের জারণ মান কত, তাহলে ধরি নাইট্রোজেনের জারণ মান x, এগুলো 9-10-এর পড়ার বিষয়, কিন্তু নাইট্রোজেনের জারণ মান x, তাহলে x প্লাস কি করতে হবে, হাইড্রোজেনের জারণ মান বসাইতে হবে। হাইড্রোজেনের জারণ মান কত, এটা অধাতব হাইড্রোজেন, নাইট্রোজেন হচ্ছে অধাতু, সো অধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, সো এখানে +1 বসাবো, ইন্টু কয়টা আছে, 3টা আছে, ইকুয়ালস টু টোটাল যৌগের জারণ মান হবে 0 x ইকুয়ালস টু আমি পাবো হচ্ছে তোমার x + 3 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু -3, সো এখানে নাইট্রোজেনের জারণ মান -3। এর থেকে আমার মূল নিয়ম বেটার। মূল নিয়মে দেখো, নাইট্রোজেন অ্যাকচুয়ালি 3টা হাইড্রোজেনের সাথে তোমার সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, 3টা হাইড্রোজেনের সাথে। তো এটা হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রন তার নিজের দিকে নিয়ে আসবে। নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের ইলেকট্রনকে নিয়ে আসতেছে, 3টা, -3। ওকে, আচ্ছা এখন দেখো, তোমাকে আরো বললো যে ভাইয়া তোমার করো, এটা কি বলে, তুমি বের করো NH4+, এখানে নাইট্রোজেনের জারণ মান বের করো। এই নাইট্রোজেনের জারণ মান কত, তাহলে ধরি নাইট্রোজেনের জারণ মান x, তাহলে এখানে হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেনের জারণ মান কত, +1 করে, +1 × 4 ইকুয়ালস টু কত হবে ভাইয়া, এখানে দেখো চার্জ কত আছে, +1, সো +1, আমি পাই x + 4 ইকুয়ালস টু +1, সো x ইকুয়ালস টু 1 - 4, x ইকুয়ালস টু -3, সো এখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে -3। সো এটা কিভাবে হয় -3, মূল নিয়মে তোমরা পড়ে আসছো, ঠিক আছে। ওকে, আরো কয়েকটাতে যাই। ধরো আমি বের করি K2Cr2O7, K2Cr2O7, সো K2Cr2O7 এর মধ্যে তোমাকে বলো যে ক্রোমিয়ামের জারণ মান কত। তাহলে দেখো, ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে x, তাহলে পটাশিয়ামের জারণ মান কত, +1 করে, +1 × 2, কেন +1 করে, এটা 1 নম্বর গ্রুপে অবস্থিত, প্লাস ক্রোমিয়ামের জারণ মান কত ভাইয়া, x, তাহলে 2টা ক্রোমিয়াম, সো 2x, প্লাস অক্সিজেনের জারণ মান কত ভাইয়া, যার 16 নম্বর গ্রুপে আছে -2, সো -2 × 7 ইকুয়ালস টু টোটাল যোগের জারণ মান 0। তাহলে দেখো +2 + 2x -14 ইকুয়ালস টু 0, সো আমি পাই 2x -12 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু +6। হ্যাঁ, জটিল যোগের জারণ মান দেখাই, কই জটিল যোগ, কই জটিল যোগের এক দুটা উদাহরণ দাও, কই তোমাদের বইয়ে তো নাই মনে হচ্ছে। দেখো জটিল যোগের একটা দেখেন, এগুলো তো পারবাই, বুঝছো না, এমনি এগুলো বের করতে পারবে, এগুলো কোনো সমস্যাই না। এগুলো করাইলে আমার জারণ সংখ্যা পড়াইতে 30 মিনিটও লাগতো না, কিন্তু আমার প্রায় 3 ঘন্টা লাগছে জারণ সংখ্যা পড়াইতে। সেটা কেন তোমরা বুঝতে পারছো, আমি রিয়েল জিনিসটা বুঝাইছি। Cu NH3 4, টোটাল চার্জ হচ্ছে 2,
কপারের জারণ মান বের করতে বলছে, ধরি কপারের জারণ মান এক্স, তাহলে এক্স প্লাস এটার জারণ মান ইন্টু 4 NH3 এর জারণ মান। দেখো এটা একটা টোটাল একটা যৌগ যেটা জারণ মান হচ্ছে 0। এটাও যদি না হয় ওকে, নাইট্রোজেনের জারণ মান কত হয় অ্যামোনিয়াতে -3, তাহলে দেখো এখানে -3 প্লাস হাইড্রোজেনের জারণ মান কত ভাইয়া +1 করে, তাহলে 3টা হাইড্রোজেন, তাহলে +3 ইন্টু 4 ইকুয়ালস টু +2 x, ট্রে কাটা, সো x প্লাস 0 ইন্টু 4 ইকুয়ালস টু +2, সো x ইকুয়ালস টু +2। সো ধরে নেওয়া যায় যে জটিল যৌগের জারণ মান যদি বের করতে বলে তাহলে এখানে যেটা আছে এটার এই চার্জটাই হবে জারণ মান, তার ধরে নেওয়া যায়। বুঝতে পারছো এখন যে জটিল যৌগ চাইছিলা? আচ্ছা ওকে, এখন দেখো তোমাকে বলছে যে H3PO4, দেখো H3PO4 এর জারণ মান বের করো। H3PO4 এখানে ফসফেটের জারণ মান চাইছে, ধরো কার জারণ মান চাইছে ফসফেটের, তাহলে ফসফেটেরটা x ধরো, তাহলে এখানে হাইড্রোজেনের কত +3 হবে প্রতিটা 3টা করে, প্লাস x প্লাস অক্সিজেনের -2 করে, 4 দুগুণে 8 -8 ইকুয়ালস টু 0, x -5 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু +5। HClO4 দেখো, HClO4 এখানে কার জারণ মান কত HClO4, ক্লোরিনের জারণ মান কত, এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে তোমার, খেয়াল করো এটা হচ্ছে তোমার আলটিমেটলি x ধরো, তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে +1 প্লাস x -8 ইকুয়ালস টু 0, 0 x ইকুয়ালস টু +7। ওকে, এখন দেখো, এখন ভাই কখন আমি বুঝবো যে এইভাবে আমি যে জারণ মানটা বের করতেছি এটা তো আলটিমেটলি একটা ট্রিক্স, এটা কিন্তু এক্সাক্ট রুলস না। এক্সাক্ট রুলস প্রথম 2 লেকচার এবং আজকের লেকচারের অর্ধেক পর্যন্ত পড়াইছি। প্রথম মেইন রুলসটাকে তোমরা বুঝে ফেলছো, জারণ সংখ্যা নির্ণয়ের 3টা লেকচার যদি কেউ ভালোভাবে দেখে তাহলে সে এটা, আমি 100% শিওর সেইটা ভালোভাবে বুঝতে পারবে কেন জারণ সংখ্যাটা ওইরকম। এগুলো তো ট্রিক্স, এখন ট্রিক্সের মাধ্যমে অনেক সময় করতে গিয়ে ভুল হবে, সেটাই স্বাভাবিক, কারণ তুমি তো এক্সাক্ট গঠন দেখতেছো না, এক্সাক্ট স্ট্রাকচার দেখতেছো না, এখানে স্ট্রাকচারটা কি। তো আলটিমেটলি আমরা কিভাবে বুঝবো যে এখানে আমি যেই ট্রিক্সে করতেছি সেই ট্রিক্সটা আমার ভুল হইতেছে, সেটা আমি বুঝবো কয়েকটা কন্ডিশনে। দেখো, জারণ সংখ্যা কখনোই নর্মালি এখন পর্যন্ত হাইয়েস্ট জারণ সংখ্যা পাওয়া গেছে মোটামুটি +7 পর্যন্ত, +7 পরে পাওয়া যায়নি, +8 পর্যন্ত যাইতে পারে, +8 পর্যন্ত নর্মালি যায় না, হাইয়েস্ট এখন পর্যন্ত পাওয়া গেছে +7। তো তুমি যদি কখনো দেখো তুমি এরকম ট্রিক্সের মাধ্যমে নির্ণয় করতেছো জারণ সংখ্যা +7 উপরে চলে গেছে, তাহলে বুঝতে পারবা যে এখানে ট্রিক্সের মাধ্যমে গলদ আছে। অবশ্যই জারণ সংখ্যা বের করতে গেলে আমাকে স্ট্রাকচারটা ফাইন্ড আউট করতে হবে। ধরো CrO5, এখন CrO5-এ তোমার ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে পারো তুমি মেইন রুলসে কল, ট্রিক্সের মাধ্যমে কলা, যেমন Cr এর জারণ সংখ্যা ধরি x, তাহলে x প্লাস অক্সিজেনের প্রতিটা জারণ সংখ্যা -2 ইন্টু 5, ফুল জারণ সংখ্যা হচ্ছে টোটাল জারণ সংখ্যা 0, তাহলে আমি বের করতে পারি x -10 ইকুয়ালস টু 0। দেখো x ইকুয়ালস টু +10, এটা হয় পসিবল না। এখন পর্যন্ত হাইয়েস্ট হচ্ছে 7, এখন পর্যন্ত হাইয়েস্ট কত 7, তাহলে +10 হয়ে গেছে ট্রিক্সের মাধ্যমে। দ্যাট মিনস আমি যেই ট্রিক্সের মাধ্যমে করতেছি এইভাবে করলে হবে না, এটা ভুল। আমাকে আলটিমেট রিয়েল স্ট্রাকচারটা দেখতে হবে। এখন তুমি তখন স্ট্রাকচার দেখো, ক্রোমিয়াম, অক্সিজেন, বাটারফ্লাই বানায় দাও। এখন স্ট্রাকচারটা দেখো, এখানে ক্রোমিয়াম আলটিমেটলি কী করলো, 2টা ইলেকট্রন এখানে অক্সিজেন নিয়ে নিতেছে, সো এটার জন্য +2, এখানে অক্সিজেন একটা নিতেছে +1, এখানে অক্সিজেন একটা নিতেছে +1, একটা নিতেছে +1, একটা নিতেছে +1, 2 3 4 5, ক্রোমিয়াম হচ্ছে 5 +5, এটা হচ্ছে এক্সাক্ট। এই জন্য এটা হচ্ছে মূল নিয়ম, এটা হচ্ছে ট্রিক্স। সো ট্রিক্সে তোমার ভুল হইতে হবেই, সেটা স্বাভাবিক। আচ্ছা, এটা গেল একটা। আর একটা যদি অ্যাবনর্মাল কোনো ভগ্নাংশ আসে, যেমন নর্মালি আমরা জারণ সংখ্যা পড়ছি যে পারঅক্সাইডে অক্সিজেন জারণ -½ হয়, এটা একটা ধরে নেওয়া যায়। কিন্তু যে এরকম আসে যে তোমার +8/3 -8/3 ওইরকম টাইপের যদি কোনো ভগ্নাংশ আসে তাহলে বুঝতে পারবা যে আচ্ছা ঠিক আছে এটার মধ্যে কোনো গলদ আছে। কারণ অ্যাকচুয়ালি +8/3 সেটার কোনো মিনিং
ধরানো যায় না। যেমন মাইনাস হাফ দিয়ে আমি একটা মিনিং বুঝাইতে পারি যে দুইজন মিলে একটা ইলেকট্রন নিচ্ছে, সেটা বোঝানো যায়। কিন্তু -8/3 মানে কি 8জন মিলে 3টা ইলেকট্রন নিচ্ছে, এরকম কোনো কন্ডিশন হবে না, হইতে পারে না। ঠিক আছে। রিফাত ইসলাম, H2SiOF6, H2SiOF6। দেখো তুমি এখানে কার জার্মান চাচ্ছ তুমি? সিলিকনের জার্মান। ওকে, সিলিকনের জার্মান। তো তোমার এখানে যেটা করতে হবে, সিলিকনের জার্মান এইভাবে বের করে আগে দেখো যে এটা আসলে কি আমাদের +7 উপরে যায় বা অ্যাবনর্মাল হয় কিনা। আচ্ছা, এটা দেখাচ্ছে, আমি আগে শেষ করে নিই। ধরো আমি যেটা বলছি, কোন সময় তোমাকে স্ট্রাকচার দেখতে হবে, এই যে যখন এরকম অ্যাবনর্মাল কোনো সংখ্যা পাবা অথবা +7 উপরে চলে যাবে। যেমন একটা দেখায়, যেমন H2SO5, এখানে দেখো তোমাকে সালফারের জার্মান বের করতে দিলাম। ওহো, তোমার এটা মুছে ফেলছি, তুমি আবার লিখো, পরে আমি আবার দেখবো না। H2 আমি একটু লিখে রাখি, H2SiOF6। আচ্ছা, ওকে। সো এখানে সিলিকন, আমি এটাতে যাচ্ছি না, H2SO5। এখানে তোমাকে সালফারের জার্মান বের করতে বলো। এখন তুমি সালফারের জার্মান ধরলা যে x, তাহলে হাইড্রোজেনের জার্মান কত? +1 করে, তাহলে +1 × 2 + x প্লাস -2 × 5 = 0। তাহলে দেখো +2 + x - 10 = 0। সো x - 8 = 0, x = +8। +8 হওয়া পসিবল না, হওয়া পসিবল না। +7 হচ্ছে হাইয়েস্ট, +8 হওয়া পসিবল না। দ্যাট মিনস এটাকে তোমার মূল স্ট্রাকচার দেখতে হবে, স্ট্রাকচার দেখে বলতে হবে জার্মান কত। মূল নিয়মে যেতে হবে, ট্রিক্স এখানে ভুল। তো এই কারণেই ট্রিক্স প্রায়ই তোমাকে ভুল দিকে নিয়ে যাবে। মূল নিয়ম শিখো, তোমাকে লেতে চলে আসবে। আরেকটা দেখাই, ধরো এরকম, যেমন Na2S2O3, Na2S2O3, এখানে সালফারের জার্মান বের করতে বলো। সালফারের জার্মান ধরলাম x, সোডিয়ামের জার্মান কত? যেহেতু প্রথম গ্রুপে অবস্থিত, তাহলে +1 করে, +1 × 2 প্লাস সালফার কত? 2x প্লাস এটা হচ্ছে -2 × 3 = আমি কত লিখতে পারি? 0। তাহলে দেখো +2 + 2x - 6 = 0। +2 + 2x - 6 = 0, এটাই তো আসে। ওকে, আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে আসছে এটা, যে এখানে x = আসে হচ্ছে তোমার +2, মানে প্রতিটা সালফার 2টা করে ইলেকট্রন দান করছে। কিন্তু প্রতিটা সালফার 2টা করে ইলেকট্রন দান করলে 3টা অক্সিজেনের সাথে সে কানেক্টেড হইতে পারবে না, বা 2টা সোডিয়ামের সাথে কানেক্টেড হইতে পারবে না। এই ব্যাপারটা এক্সপেরিমেন্টালি আসছে, যে এক্সপেরিমেন্টালি দেখছে যে এখানে যে 2টা সালফার আছে, সেই 2টা সালফার আলটিমেটলি সেম ধর্মের না, একটা অধক্ষিপ্ত হয় আর একটা অধক্ষিপ্ত হয় না। সেই কনসেপ্ট থেকে তারপরে এটাতে হচ্ছে তোমার মেইন স্ট্রাকচারে গিয়ে জার্ম সংখ্যা বের করছে। ঠিক আছে। তো তোমরা তো প্র্যাকটিস করতেছো, তোমরা বুঝতে পারবা যে কোনটাতে কোন আমার করতে হবে, জার্ম সংখ্যা কোনটাতে কি করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো, তার মানে এইটাতে গঠন দেখতে হবে। তারপর হচ্ছে Na2S4O6, Na2S4O6। আচ্ছা, তাহলে এখানে S তুমি যদি ধরো, Na হচ্ছে +2 + 4x - 12 = 0। তাহলে দেখো +2 আর -12, দ্যাট মিনস 4x - 10 = 0। দ্যাট মিনস 4x = 10 + 10, দ্যাট মিনস x = +5/2। এটাকে আদৌ এরকম অ্যাবনর্মাল হওয়া পসিবল না। সো এটাকে আমার মূল স্ট্রাকচারে যেতে হবে। সো এইভাবে তুমি বুঝতে পারবা যে আমার কোনটা মেইন স্ট্রাকচারে দেখতে হবে আর কোনটা ট্রিক্স থেকে বের হয়ে আসবে। সব থেকে বেটার হয় যদি তুমি আন্দাজ করতে পারো সেটার মেইন স্ট্রাকচারটা কি, সেক্ষেত্রে কোনো ধরনের ভুল হবে না। আচ্ছা, তো এখন এটাতে আমরা দেখি যে এখানে যে সিলিকন আছে, সেই সিলিকনের জার্মানটা কত। এখানে সিলিকনের জার্মানটা কত সেটা একটু দেখি। আমি এটা হচ্ছে মেনলি ট্রিক্সে বের করব, তারপরে শিওর হওয়ার জন্য গুগল থেকে এটার স্ট্রাকচারটা একটু দেখে নিব, দেখে তারপর আমি বলে দেবো যে এটার জার্মানটা কত। ঠিক আছে, ওকে। তো এখানে ধরি সিলিকনের জার্মান হচ্ছে x। সিলিকনের জার্মান যদি x হয়, দেখো এদিকে মেইন সমস্যাটা হয়েছে ট্রিক্সের সমস্যাটা। দেখো ট্রিক্সে কি সমস্যা হয়, ট্রিক্সে বলে দিছে যে অধাতব যদি হাইড্রেট থাকে তাহলে সেখানে হাইড্রোজেনকে +1 ধরো, ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনকে -1 ধরো। সিলিকন হচ্ছে ধাতুও না অধাতুও না, মাঝখানের একটা অপধাতু। এখন কি হাইড্রোজেনকে কি +1 ধরবো নাকি -1 ধরবো? বুঝা যাচ্ছে না, স্ট্রাকচারে যাইতে হবে। ওকে, তাহলে আমি একটু স্ট্রাকচারটা একটু দেখি, গুগল থেকে একটু স্ট্রাকচারটা দেখে নিই। H2
দেন SiOF6, H2SiOF6 structural formula. Sorry, H2Si, এই ও তো নাই এখানে, গুগলে একটা স্ট্রাকচার দেখাচ্ছে যেখানে ও নাই, H2SiF6। আচ্ছা, তারপরে আমি এখানে F6 দিয়ে দিই, 6 স্ট্রাকচার। না, এরকম তো কোনো কিছু নাই দেখাচ্ছে, এরকম কোনো চিত্র পাচ্ছি না। আমি যেটা পাচ্ছি H2SiF6 পাচ্ছি। একটু কমেন্ট করে তো দেখি, তোমার কি ওইখানে কি ওটা কি তুমি নিচ থেকে অ্যাড করছো কিনা, নিচ থেকে অ্যাড করছো কিনা একটু কমেন্ট করো যে নিচ থেকে অ্যাড করছো কিনা এখানে ওটা। কে জানি এটা দিছিলা, জাহিদ দিছিলা নাকি রিফাত দিছিলা? একটু কমেন্ট করো যে এখানে কি ওটা কি তুমি অ্যাড করছো কিনা। দাঁড়াও, একটা জায়গায় পাইছি দেখি। আচ্ছা, তারপর তোমাকে আমি একটা লজিক্যাল আনসার দিই। দেখো, যে কোশ্চেনটা করছো তাকে আমাকে আমি একটা লজিক্যাল আনসার দিই, তার একটা লজিক্যাল আনসার দিই। লাইভ কই আমার, এতক্ষণে আসছে। ওকে, এই যে কমেন্টটা করছিল ওই কই? আচ্ছা ঠিক আছে রিফাত, দেখো এটা একটা লজিক্যাল আনসার তোমাকে দিই। দেখো, আগে সিলিকনের ইলেকট্রন বিন্যাস করো, সিলিকনের ইলেকট্রন বিন্যাস করো আগে, সিলিকনের ইলেকট্রন বিন্যাস করো। সিলিকনের ইলেকট্রন বিন্যাসে কত আসে দেখো, লজিক্যাল আনসার দেওয়া যাবে ভাই, যদি বুঝে পড়তে পারো তাহলে পড়ালেখা অনেক ইজি। 1s2, দেন 2s2, 2p6, 3s2, এখানে 2 2 4 6 10 12 14। এখন আমরা এখানে মূল নিয়মে করি, দেখি আমরা, সরি মূল নিয়ম না, ট্রিক্সে করি। এটার স্ট্রাকচারটা আমি পাচ্ছি না, তবে আমি ট্রিক্সের মাধ্যমে করি। এটা ট্রিক্সের মাধ্যমে যদি করি, ধরে নিই যে হাইড্রোজেনটা হচ্ছে +1, যদি হাইড্রোজেনটাকে +1 ধরে নিই, যদিও +1 ধরাটা যায় না, কারণ ধাতব হাইড্রেটে, অধাতব হাইড্রেটে +1 ধরা যায়। সো এটা ধাতু না, অপধাতু না, সরি অধাতু না। সো আমি +1ও ধরতে পারি না, -1ও ধরতে পারি না। সো তারপরে ধরে নিলাম যে +1, তার মানে +2 আসে এখান থেকে, প্লাস সিলিকন আসে x, প্লাস অক্সিজেন আসে -2, প্লাস ফ্লুরিন হচ্ছে -1 করে, প্লাস আছে -6, ইকুয়ালস টু আছে 0। সো আমরা পাই হচ্ছে তোমার +2 প্লাস x -2 -6 ইকুয়ালস টু 0। সো আমরা পাই x -8 প্লাস 2, এই যে -8 আর এখানে +2 ইকুয়ালস টু 0। তো আমরা পাই x মাইনাস 8 থেকে যদি +2 যদি আমি 1 করি তাহলে কত হয় তোমার, কি জানি বলে, তোমার হচ্ছে, আমি ক্যালকুলেশন -6 ইকুয়ালস টু 0। সো আলটিমেটলি আসে x ইকুয়ালস টু +6। দেখো, তোমরা যেহেতু আমার আগের লেকচারগুলো করছো, জারণ সংখ্যার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার আছে। জারণ সংখ্যা বলতে বোঝায় যে একটা পরমাণু যতগুলো ইলেকট্রন সে দান করে যৌগ গঠনের সময়। এখন দেখো, আমি তো সেকেন্ড লেকচারটাতে কিন্তু পড়াইছিলাম, এবং থার্ড লেকচার এটা পড়াইছি যে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার কত হইতে পারে, এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, মনে আছে কিনা? হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার, একটা পরমাণুর হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার কত হইতে পারে? হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার হইতে পারে তোমার ওই পরমাণুর ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রন, ভ্যালেন্স শেলের ইলেকট্রন, ভ্যালেন্স শেল ইলেকট্রনের নাম্বার।
অর্থাৎ যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন আছে ঠিক ততগুলো ইলেকট্রনের সংখ্যাটাকে যদি প্লাস বানায় দাও, তখন যে সংখ্যাটা পাবা সেটা হচ্ছে তার হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার। এটা হাইয়েস্ট পসিবল অক্সিডেশন নাম্বার ইন দ্য মানে নেচার। সো দেখো এটা হচ্ছে সিলিকনের শেষ কক্ষপথ 3s2 3p2, এবং এটার মধ্যে হাইয়েস্ট ইলেকট্রন আছে 4টা। সো সিলিকনকে এখানে ট্রিক্সের মাধ্যমে আসতেছে যে +6, এটা কি আদৌ পসিবল? সিলিকন কি 6টা ইলেকট্রন দান করতে পারবে? দান করতে পারবে না, কারণ সে 4টা ইলেকট্রন দান করলেই তার যেই বিন্যাস আসে সেটা হচ্ছে তোমার নিয়নের ইলেকট্রন বিন্যাস, সেইখান থেকে 2টা ইলেকট্রনকে আর তুমি সরাইতে পারবে না, সেইখান থেকে আনস্টেবল আর হবে না, সেইখান থেকে আর 2টা ইলেকট্রনকে সরাবে না। সো টোটাল হাইয়েস্ট তুমি 4টা ইলেকট্রনকে দান করতে পারবা, +4 হইতে পারবা, সে +4 হয়ে তুমি যৌগ গঠন করতে পারবা, এর বেশি তুমি কোনোভাবেই হওয়াটা তোমার পসিবল না। ঠিক আছে, কোনোভাবে হওয়াটা কি না পসিবল না। তার মানে এখানে আমরা যেহেতু দেখতেছি এটা চাচ্ছি যে আমাকে +6 বানায় দাও, +6 তো জীবনেও হবে না, হইলে হাইয়েস্ট +4 হইতে পারে। সো এখানে যে সিলিকনের যার মান সেটা +4, হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার। এরকম কোনো কন্ডিশন যদি পাও যেটা শো করতেছে তোমার এরকম যে অনেক বেশি হবে, বাট আলটিমেটলি এটা হাইয়েস্ট পসিবল অক্সিডেশন নাম্বার যেটা দেখতেছো সেটাই দিয়ে দিবে। না কোয়েশ্চেনে ভুল ছিল না, এরকম একটা আছে, বাট এটার স্ট্রাকচারটা আমি পাচ্ছি না। স্ট্রাকচারটা পাইলে আর ইজিলি বোঝানো যায়, বাট আমি এই লজিক দিয়ে তোমাকে ধরাই দিতে পারি যে এটা +4 ব্যতীত অন্য কিছু হবে না, কারণ এটা চাচ্ছে হাইয়েস্ট একটা নাম্বার +6, বাট +6 তো হওয়া পসিবল না, কারণ হাইয়েস্ট পসিবল অক্সিডেশন নাম্বার গত ক্লাসে পড়াইছি যে সর্বোচ্চ যোজনী কত হইতে পারে, সর্বনিম্ন যোজনী কত হইতে পারবে, জারণ সংখ্যা কত হইতে পারে। সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে তার শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যার সমান। সো শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 4টা, সো +4, এর বেশি জীবনেও হবে না, মরে গেলেও হবে না। মাইনুল ইসলাম জাহিদ বলতেছে +7, রিয়েলি +7? এখান থেকে আরো তুমি 3টে ইলেকট্রনকে দান করলা, এর তখন নাই, এটা কি বলে অক্টেট নাই। দেখো যৌগ গঠনের টার্গেটটা কি? যৌগ গঠনের টার্গেটটা হচ্ছে যে সে যেন অষ্টক পূরণ করতে পারে, তাই তো? তো এখানে সে তো অষ্টক হইল তারপর সে আরো 3টে ইলেকট্রন দান করে দিল। আমার কাছে এটা পসিবল আনসার মনে হচ্ছে, তোমার কাছে যদি +7 মনে হয় ওকে, আসো তুমি হাইয়েস্ট পসিবল অক্সিডেশন নাম্বারের বাড়তি গেছো, কেন গেছো সেটার ব্যাখ্যা তোমাকে দিতে হবে। ঠিক আছে, ওকে। মাহিনুল ইসলাম জাহিদ যেটা বলছে যে +7 হাইয়েস্ট পসিবল অক্সিডেশন নাম্বার, এটা এখানে আমি একটা কথা বলি, দেখো এটা হচ্ছে সমস্ত পরমাণুর যত পরমাণু আছে, তুমি মনে হয় সেকেন্ড লেকচারটা করো নাই, যত পরমাণু আছে সব পরমাণুর মধ্যে কোনো পরমাণু যদি ইলেকট্রন তোমার অক্সিডেশন নাম্বার দেখায়, তাহলে হাইয়েস্ট পসিবল সকল পরমাণুর মধ্যে +7 কোনটা দেখায়। কিন্তু কোনো একটা নির্দিষ্ট পরমাণু দিয়ে যদি বলি যে এটা কতটা, এই ধরো আমি তোমাকে সোডিয়াম দিয়ে বললাম যে সোডিয়ামের হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার কত, তাহলে এটা এক্স্যাক্টলি +1 হবে, কারণ এটা শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এটা +7 হবে না, +7 কোনটার হবে? ক্লোরিনের হবে +7। অর্থাৎ +7 যেটা, এটা হচ্ছে তোমার পর্যায় সারণীর যত মৌল আছে সকল মৌলের মধ্যে আমি যদি করি, তখন সকল মৌলের মধ্যে কোনো একটা মৌল হাইয়েস্ট দেখায়, যেটা হচ্ছে +7। কিন্তু ইন্ডিভিজুয়াল মৌলগুলোর কথা যদি চিন্তা করি যে সোডিয়াম সে কত, তার হাইয়েস্ট পসিবল অক্সিডেশন নাম্বার কত, সোডিয়ামের হচ্ছে তার শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা +1। ক্যালসিয়ামের কত? +2। এর বেশি সে দেখাবেই না, মরে গেলেও না, কারণ কি 2টা ইলেকট্রন দান করলে তো সে তার অষ্টক পূরণ হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো আমাদের জারণ সংখ্যা শেষ। আর একটা লেকচার বাকি আছে পরিমাণগত রসায়নের, আয়োডি মিতি এবং আয়োডু মিতি, এই দুটো দেখাইলেই শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।